নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বিষয়বস্তু হচ্ছে বাংলায় সেন রাজত্ব। বাংলায় সেন রাজত্ব এই নিয়ে আজকে আমি আলোচনা করব। সেকেন্ড চ্যাপ্টারের টপিক, ক্লাস 7 এর সেকেন্ড চ্যাপ্টারের টপিক বেঙ্গলে সেন কিংশিপ। কিভাবে তার সেন কিংশিপের পিরিয়ড এবং তাদের সমস্ত উল্লেখযোগ্য রাজা, এদের সমস্ত কথা আমি আজকে আলোচনা করব। এর আগে বলে নিই, আমি কিন্তু বাংলায় পালরা কিভাবে রাজত্ব করেছিল এই নিয়ে কিন্তু আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি আমার চ্যানেলে সার্চ করে নিও, তোমরা পেয়ে যাবে। তো সেই পাল রাজত্ব আলোচনা করার সময় আমি বলেছিলাম যে একাদশ শতকের মাঝামাঝি সময় তখন পাল শাসন ব্যবস্থা কিছুটা দুর্বল হয়ে যায় এবং যার ফলে কিন্তু বাংলায় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। এটা কিন্তু আমি আলোচনা করেছিলাম। মানে আমি প্রিভিয়াস ক্লাসে কিন্তু বলেছিলাম যে বেঙ্গলে পাল কিংশিপ বা পাল অ্যাডমিনিস্ট্রেশন 11th সেঞ্চুরির মিডিলে একটু ডাউন হয়ে যায় এবং তার ফলেই কিন্তু তার এফেক্ট হিসাবে কিন্তু কৈবর্ত রিবেলিয়ন হয়েছিল বেঙ্গলে। এবং এই যে বাংলায় কৈবর্ত বিদ্রোহ হয় সেটাই কিন্তু বাংলায় সেন রাজত্ব প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল। অর্থাৎ বেঙ্গলে এই যে কৈবর্ত রিবেলিয়ন যে হয়েছিল সেটা কিন্তু বেঙ্গলে সেন অ্যাডমিনিস্ট্রেশন বা সেন কিংশিপকে এস্টাবলিশ করতে হেল্প করেছিল। এবার এই সেন রাজত্বের রাজত্বকাল কতটা ছিল? সেন রাজত্বের রাজত্বকাল ছিল একাদশ শতক থেকে ত্রয়োদশ শতকে শুরু, অর্থাৎ একাদশ শতকের মাঝামাঝি সময় থেকে ত্রয়োদশ শতকে শুরু, এই সময়টা ছিল সেনদের রাজত্বকাল। 11th সেঞ্চুরির মিডিল থেকে 13th সেঞ্চুরির স্টার্টিং, এইটুকু টাইমে কিন্তু সেনরা বাংলায় রাজত্ব করেছিল বা ওদের কিংশিপ পিরিয়ড কিন্তু বেশি দিনের ছিল না। এই যে সেনরা, এই সেন রাজারা, এদের আদি বাসস্থান বা এরা প্রথমে কোথায় থাকতো? এরা প্রথমে থাকতো দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চল। দক্ষিণ ভারত মানে সাউথের কর্ণাট এরিয়া, এই সাউথ ইন্ডিয়ার কর্ণাট এরিয়া, যেটা কিনা এখনকার সময় মহীশূর যে আছে, মহীশূর বা মাইশোর, তার আশেপাশের এরিয়াকে বা এলাকাকে বোঝাচ্ছে। সেখানে কিন্তু এই সেন রাজারা প্রথমে থাকতো। এই সেন রাজার মধ্যে প্রথম যে রাজা রাজত্ব করেন তিনি হলেন সামন্ত সেন। এই সামন্ত সেন আর হেমন্ত সেন একসঙ্গে কেন আমি লিখেছি, কেন এরা দুজনে সামন্ত সেনের ছেলে হেমন্ত সেন। এই সামন্ত সেন প্রথম মানে বাংলায় কর্ণাট অঞ্চল থেকে এই রাঢ় অঞ্চলে, বাংলার দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চল থেকে রাঢ় অঞ্চলে কিন্তু চলে আসে রাজত্ব করার জন্য। তারপর ওরা মানে এই সামন্ত সেন এবং তার ছেলে হেমন্ত সেন দুজনে মিলে এই রাঢ় অঞ্চলে কিছুটা আধিপত্য বা সুপ্রিমেসি প্রতিষ্ঠা করতে পারে বা ক্রিয়েট করতে পারে। এই সামন্ত সেন এবং হেমন্ত সেন কোথায়? রাঢ় অঞ্চলে। এবার এই যে হেমন্ত সেন, এরা দুজনে মিলে খুব একটা বেশি দিন এরা কিন্তু রাজত্ব করেনি। তারপর এই হেমন্ত সেনের ছেলে বিজয় সেন, হেমন্ত সেনের ছেলে বিজয় সেন, সে কিন্তু সেন সাম্রাজ্যের পরিধি একটু বাড়িয়েছিল। তার রাজত্বকাল কি ছিল? তার রাজত্বকাল ছিল আনুমানিক 1096 থেকে 1159, মোটামুটি অনেকটা সময় সে কিন্তু রাজত্ব করেছে। মানে অ্যাপ্রক্স 1096 থেকে 1159 এই পর্যন্ত কিন্তু কিংশিপ পিরিয়ড ছিল। কার? এই সেন রাজা বিজয় সেনের। সে কিভাবে, সেন রাজা বিজয় সেন কিন্তু এই সেন কিংশিপের এক্সপ্যান্ডেশন করেছিল। কিভাবে, কতটা পর্যন্ত করেছিল? এই বিজয় সেন কি করেছিল? পূর্ববঙ্গ, গৌড়, মিথিলা, রাঢ়, মানে রাঢ় অঞ্চলে তো সামন্ত সেন এবং হেমন্ত সেন কিছুটা দখল করেছিল, কিন্তু এই বিজয় সেন সে কিন্তু রাঢ় অঞ্চল পুরোটাই দখল করে এবং তার সঙ্গে সঙ্গে পূর্ববঙ্গ বা ইস্ট বেঙ্গল, গৌড়, মিথিলা এগুলো কিন্তু জয় করে বা এগুলোকে ক্যাপচার করে এই সেন সাম্রাজ্যের পরিধি বাড়ায় বা সেন কিংশিপের এক্সপ্যান্ডেশন করে। তাই বিজয় সেন কিন্তু একটা সেন রাজাদের মধ্যে উল্লেখযোগ্য রাজা বা ইম্পর্টেন্ট কিং ছিলেন সেন কিংশিপের। এবারে বিজয় সেনের পরে আমি আলোচনা করব বল্লাল সেনের কথা, মানে তার পরবর্তী রাজা হন বল্লাল সেন। তার রাজত্বকাল কতটা ছিল? তার রাজত্বকাল ছিল আনুমানিক 1159 থেকে 1179, মানে অ্যাপ্রক্স 1159 থেকে 1179। এটা কিংশিপ পিরিয়ড ছিল কার? বল্লাল সেনের।
তিনি বিজয় সেনের পরবর্তীকালে সেনদের রাজা হন। বল্লাল সেনও কিন্তু খুবই শক্তিশালী একজন রাজা ছিলেন। তিনি পাল রাজা গোবিন্দ পাল। এক্ষেত্রে আমি বলে রাখি যে পালদের রাজত্ব আলোচনা করার সময় আমি গোবিন্দ পালের কথা উল্লেখ করিনি, কারণ তিনি সেভাবে উল্লেখযোগ্য রাজা ছিলেন না, রামপালের পরবর্তী রাজা ছিলেন। আর রামপালের পরবর্তীকালে আর তেমন কোনো উল্লেখযোগ্য রাজা পালদের ছিল না, তাই গোবিন্দ পালের কথা আমি বলিনি। কিন্তু এই গোবিন্দ পাল, সেই গোবিন্দ পালকে কিন্তু এই বল্লাল সেন পরাস্ত করেন বা হারিয়ে দিয়েছিলেন। হারানোর মাধ্যমে তিনি পাল রাজত্বের উপর একটা চূড়ান্ত আঘাত এনেছিলেন। একটা মানে খুবই ট্রমাটিক একটা অ্যাটাক করেছিলেন কে? এই বল্লাল সেন। বল্লাল সেন পাল রাজত্বের উপর, যার ফলে কিন্তু পাল কিংশিপ আস্তে আস্তে ডাউন হয়ে যায় বা পাল রাজত্বের কিন্তু আস্তে আস্তে অবসান ঘটে। তাই বল্লাল সেন কিন্তু সেনদের মধ্যে একটি উল্লেখযোগ্য রাজা, যিনি বাংলায় সেনদের প্রতিষ্ঠান, শাসন ব্যবস্থা বা এই রাজত্ব প্রতিষ্ঠা করতে যথেষ্ট সাহায্য করেছিল। বল্লাল সেনের আরেকটা দিক ছিল, আমি এক্ষেত্রে বলে রাখি ধর্মীয় দিকটা, মানে সেন রাজারা কিন্তু প্রথমে তারা কিন্তু ব্রাহ্মণ্য ধর্মের ছিল বা ব্রাহ্মণ ছিল, পরবর্তীকালে কিন্তু তারা ক্ষত্রিয় হয়ে যায়, অর্থাৎ তাদের কিন্তু ব্রাহ্মণ রিলিজিয়ান ছিল, পরবর্তীকালে তারা কিন্তু ক্ষত্রিয় অর্থাৎ রয়্যাল ফ্যামিলির মেম্বার হয়ে যায়। তো বল্লাল সেন কিন্তু একজন ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী ছিলেন এবং তিনি ব্রাহ্মণ ছিলেন বলে একটা সমাজে রক্ষণশীল গোড়া, একটা ব্রাহ্মণ আচার অনুষ্ঠানে ভরা একটা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, অর্থাৎ একটা কনজারভেটিভ ব্রাহ্মণ সোসাইটি এস্টাবলিশ করেছিলেন কে? এই বল্লাল সেন। এক্ষেত্রে আরেকটা কথাও বলি, তোমাদের পাল রাজারা কিন্তু বৌদ্ধ ধর্মের কিন্তু সমর্থন করেছিল। বুদ্ধিজম কিন্তু পাল কিংশিপের সময় কিন্তু যথেষ্ট বিস্তার করেছিল বা এক্সপ্যান্ড করেছিল, তাদের কিন্তু অনেক কিছু ডেভেলপ হয়েছিল, বুদ্ধিজম বৌদ্ধ ধর্মের প্রসার ঘটেছিল। কিন্তু সেন রাজারা কিন্তু যেহেতু ব্রাহ্মণ রিলিজিয়ানের সঙ্গে যুক্ত ছিল, তারা কিন্তু বৌদ্ধ ধর্মকে সাপোর্ট করেনি বা তারা কিন্তু পৃষ্ঠপোষকতা করেনি। এবার এই বল্লাল সেন তাই জন্য একটা নতুন সোসাইটি তৈরি করে বা নতুন সমাজ তৈরি করে, যেখানে রক্ষণশীলে ভরা, কুসংস্কারে ভরা, নানা রকম ধর্মীয় আচার আচরণ, ব্রাহ্মণ ধর্মীয় আচার আচরণ ইত্যাদিতে ভরা একটা সমাজ বা সোসাইটি তৈরি করে, যেখানে ব্রাহ্মণ রিচুয়াল প্রচুর পরিমাণে থাকে। আর কি করে? বর্ণ ব্যবস্থা কড়াকড়ি করে, মানে কাস্ট সিস্টেমটাকে রিগারলি ক্রিয়েট করে, মানে কাস্ট সিস্টেমটাকে খুব পরিমাণে এস্টাবলিশ করে। এই হিন্দু, বৌদ্ধ, যে মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে চারটে কাস্ট আছে, সেই চারটে কাস্ট বা চারটে বর্ণকে কিন্তু সমাজে প্রতিষ্ঠা করেন বা সোসাইটিতে এস্টাবলিশ করেন কে? এই বল্লাল সেন। এই হচ্ছে বল্লাল সেন, সেনদের রাজার মধ্যে তার কীর্তি। এরপর আমি আলোচনা করব তারই উত্তরাধিকারী লক্ষণ সেন। লক্ষণ সেনের কথা। লক্ষণ সেন কিন্তু আবার এই সেন সাম্রাজ্যের পরিধি বাড়িয়েছিলেন, যেমন বিজয় সেন বাড়িয়েছিলেন, তেমন এই লক্ষণ সেনও কিন্তু সেন সাম্রাজ্যের বা সেন কিংশিপের কিন্তু এক্সপ্যান্ডেশন করেছিলেন। কোথা পর্যন্ত? তিনি জয়লাভ করেছিলেন প্রয়াগ, বারাণসী, পুরী, এগুলো কিন্তু জয়লাভ করেছিলেন। আর তার রাজত্বকাল কত ছিল? 1179, আনুমানিক 1179 থেকে 1204 খ্রিস্টাব্দ। এটা ছিল লক্ষণ সেনের রাজত্বকাল বা কিংশিপ পিরিয়ড। লক্ষণ সেন এই যে প্রয়াগ, বারাণসী, পুরী এসব জায়গায় দখল করেন, দখল করে সেন সাম্রাজ্যের পরিধি বাড়ান এবং তার রাজধানী কোথায় ছিল, তার ক্যাপিটাল কোথায় ছিল? পূর্ববঙ্গের বিক্রমপুরে, ইস্ট বেঙ্গলের বিক্রমপুর বলে একটা এরিয়া ছিল, সেইখানে ছিল তাদের ক্যাপিটাল বা তার রাজধানী। কার? লক্ষণ সেনের। তো এই লক্ষণ সেনের পরবর্তীকাল লক্ষণ সেন সেনদের রাজা ছিল, তারপরে কিন্তু ভারতে এই 1204 থেকে 5 খ্রিস্টাব্দে ভারতে কিন্তু তুর্কি আক্রমণ হয়। বাংলায় কিন্তু তুর্কি আক্রমণ হয় বা তুর্কি অ্যাটাক হয় 12th সেঞ্চুরিতে। এইরকম সময় কিন্তু এই তুর্কি অ্যাটাকের মাধ্যমে কিন্তু বা তুর্কি আক্রমণের মাধ্যমে কিন্তু বাংলায় সেন রাজত্বের অবসান হয় বা সেন কিংশিপ কিন্তু শেষ হয়ে যায়। খুব সামান্য সময়ের জন্য সেনরা বাংলায় রাজত্ব করেছিল, বেশি দিন রাজত্ব করতে কিন্তু তারা পারেনি। তবে এই সামান্য সময় তাদের এই সেন রাজাদের আরো কিছু কীর্তি ছিল, তারা কিন্তু সাহিত্য, শিল্প সাহিত্যে কিন্তু বাংলাতে যথেষ্ট উন্নতি হয়েছিল বা প্রোগ্রেস হয়েছিল, আর্ট লিটারেচার এই দিকটাতে। তা সেটা তোমরা পরবর্তীকালে পড়বে, আমি ডিসকাস করব। যাই হোক, এটা শুধু আমি সেন রাজাদের কিভাবে রাজ্য বিস্তার করেছিল ওটাই আমি আলোচনা করলাম।
খুবই সংক্ষেপে এবং খুবই সংক্ষিপ্ত একটা রাজত্বকাল ছিল, খুবই একটা শর্ট কিংশিপ পিরিয়ড ছিল এই সেন কিংদের বাংলায় বা বেঙ্গলে। আরেকটা বিষয় তোমাদের বলি, এই যে সপ্তম থেকে অষ্টম শতক এই সময় কিন্তু বাংলার বাইরে উত্তর ও দক্ষিণ ভারতে কিছু নতুন নতুন শক্তিশালী রাজবংশের উত্থান হয়। অর্থাৎ 7th to 8th সেঞ্চুরিতে বেঙ্গলের বাইরে নর্থ টু সাউথ ইন্ডিয়ায় এরকম জায়গায় কিছু পাওয়ারফুল ডাইনেস্টি ডেভেলপ হয় এবং এই রাজবংশগুলো বা এই রাজবংশের রাজারা তারা কিছু স্থানীয় ব্যক্তি, শক্তিশালী ব্যক্তিদের উপস্থিতি মেনে নিত বা লোকাল পাওয়ারফুল মানুষ, মানে যেমন বড় বড় জমির মালিক, বড় বিগ বিগ ল্যান্ড ওনার, তাদের প্রেজেন্সটাকে বা তাদের উপস্থিতিটাকে মেনে নিত এবং তিনি বা এই সমস্ত রাজবংশের রাজারা বিভিন্ন উপাধি বা টাইটেল দিত, অনার করতো। কি বলতো? সামন্ত, মহাসামন্ত, মহামন্ডলেশ্বর, এগুলো কিন্তু উপাধি দিত এই সমস্ত জমির মালিকদের। ভ্যাসাল, গ্রেট ভ্যাসাল, এই সমস্ত টাইটেল দিত কাদেরকে? এই বড় বড় জমির মালিককে। কারা দিত? এই রাজবংশের রাজারা। এবার এই জমির মালিকরা কি করতো? খুশি হয়ে রাজাকে কিছু খাজনা দিত বা ট্যাক্স দিত, তারা প্লিজড হয়ে, এবং আর কি করতো? তারা উপঢৌকন দিত বা গিফট দিত। এবং আরো একটা কাজ করত, যখন রাজার রাজ্য বিস্তারের জন্য যুদ্ধ করতে যেত তখন তাদের সেনা দিয়ে সাহায্যও করত এই জমির মালিকরা বা এই সামন্ত মহাসামন্তরা। এটা কিন্তু বিশাল, তার মানে তাদের সমাজে প্রভাব ছিল। মানে যখন এই ডাইনাস্টির কিং এরা যখন কিংকে মানে তাদের কিংশিপকে এক্সপ্যান্ড করার জন্য ওয়ারে যেত তখন কিন্তু তাদের হেল্প করতো এই সমস্ত সামন্ত, ভ্যাসাল, গ্রেট ভ্যাসালরা। কি দিয়ে? মিলিটারি সৈন্য, সোলজার দিয়ে তাদের সাহায্য করত। কিন্তু আবার কিছু কিছু এই সামন্ত মহাসামন্ত তারা আবার রাজাদের মানে এই রাজবংশের রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে তারা কিন্তু আবার নিজেদের অঞ্চলে স্বাধীনভাবে শাসনও করত। আবার এই সমস্ত ভ্যাসাল বা গ্রেট ভ্যাসাল এরা কি করত? যদি কোনো ডাইনেস্টির কিং যদি উইক থাকতো তাকে হারিয়ে সেই এরিয়ায় ইন্ডিপেন্ডেন্টলি রুল করত। এরকমই একটা উদাহরণ হলো দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট নেতা দন্তিবর্গের কথা। এই রাষ্ট্রকূট, সাউথের রাষ্ট্রকূট লিডার ছিল দন্তিবর্গ। তিনি চালুক্য রাজে বা চালুক্য রাজবংশের চালুক্য ডাইনাস্টির আন্ডারে ছিল বা অধীনে ছিল। কিন্তু তিনি চালুক্য রাজাকে হারিয়ে তিনি কিন্তু ওই নিজের রাষ্ট্রকূট রাজবংশ প্রতিষ্ঠা করেন সাউথে বা দক্ষিণাত্যে। নতুন একটা ডাইনেস্টি, রাষ্ট্রকূট ডাইনেস্টি তিনি কিন্তু প্রতিষ্ঠা করেন। আবার আরো ছিল বাংলায়, যেমন তোমরা পড়েছো পাল ডাইনেস্টি বা পাল রাজবংশের কথা বললাম, এগুলো সেই রাজবংশের উত্থান হলো আর কি। এবং তারা কি করতো? মানে সামরিক কৃতিত্বের দ্বারা তারা কিন্তু পারিবারিক সাহায্য নিয়ে রাজ্য প্রতিষ্ঠা করতো। মানে নিজের সামরিক কৃতিত্ব মানে কি? নিজেরা বড় বড় জায়গায় রাজ্য বিস্তার করতো, করে তারা কিন্তু একটা রাজ্য স্থাপন করত এবং সেইভাবে পারিবারিক সাহায্য মানে তার ছেলে উত্তরাধিকার সূত্রে একটা রাজ্য বিস্তার করেছে, যেভাবে বাংলায় পাল রাজবংশ রাজত্ব করেছিল। আরেকটা হচ্ছে পশ্চিম ভারতে বা গুর্জর দেশে প্রতিহার রাজবংশ, ওয়েস্ট ইন্ডিয়াতে প্রতিহার ডাইনেস্টি, এরাও কিন্তু এই রাজবংশগুলির মধ্যে ছিল। এরা কিন্তু সেই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে ভারতে, উত্তর ভারত দক্ষিণ ভারত মিলিয়ে সব জায়গায় কিন্তু যথেষ্ট ইম্প্যাক্ট ফেলেছিল বা প্রভাব বিস্তার করেছিল। তো এই হলো সেন রাজত্ব, আগে আমি আলোচনা করলাম, এবং আর বিভিন্ন রাজবংশের উত্থান। এবং তার সঙ্গে সঙ্গে বলি যে এই যে রাজবংশগুলোর উত্থান হয়েছিল তার মাধ্যমে এদের মধ্যে কিন্তু আবার ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল এই তিনটে রাজবংশকে নিয়ে, যাকে বলে ট্রিপারটাইট স্ট্রাগল। সেটা আমি একটা ভিডিও করেছি ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে, তোমরা আমার চ্যানেলে সার্চ করো, পেয়ে যাবে। আমি এখন ত্রিশক্তি সংগ্রাম নিয়ে কিছু বলছি না, বিস্তারে আলোচনা করছি না। তো এইখানে হচ্ছে আমার এই সেন কিংশিপ বা সেন রাজত্বকাল সম্পর্কে আলোচনা আমি শেষ করছি। এবং আলোচনার শেষে সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আমি বলতে চাই যে তোমরা মনে রাখবে যে শিক্ষা একটা আজীবন যাত্রা, এবং সেই তোমরা এই পথে এক এক ধাপ করে এগোতে থাকো। আমি তোমাদের কিন্তু পথ দেখানোর জন্য অবশ্যই পাশে থাকবো। এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। যারা শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবে কিন্তু নোটিফিকেশন পাবে। এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।